কেঁদে কেঁদে ফুলে ওঠা মুখখানার দিকে একধানে তাকিয়ে আছে তীব্র। বউ কাঁদছে আর সে দেখছে, না থামছে বলছে আর না চুপ করাচ্ছে, শুধু মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছে। ফুলো ফুলো শ্যামরাঙ্গা মুখটা দারুণ লাগছে। তবে এতক্ষণ নীরবে সহ্য করলেও এবার তীব্র কিছুটা বিরক্ত হয়ে বলল, বউ, আপনি কাঁদছেন কেন? ৩৫ মিনিট পার হয়েছে, আর কতক্ষণ কাঁদবেন? বলে তাকালো ঘড়ির দিকে। রূপালীর সাথে কথা হওয়ার পর হৃদির রুমে এসে দেখে হৃদি কান্না করছে। তীব্র থামাতে চেয়েও থামাই না। অদ্ভুতভাবেই ওই কান্নারত মুখটা তার দারুণ লাগছে। ভেজা ভেজা আঁখি যুগল তাকে খুব করে টানছে। টানা টানা চোখের ভেজা ভেজা পাপড়িগুলো অদ্ভুতভাবেই তাকে কাছে টানছে। ছুতে ইচ্ছে করছে তীব্রর। হৃদি তীব্রর কথাই একটু গুটিয়ে বসল, ভয়ে ভয়ে বলল, জানি না। তীব্র ছোট্ট একটা নিঃশ্বাস ছাড়ল। হুট করেই নিজের মধ্যে এত ধৈর্য দেখে নিজেই অবাক হচ্ছে তীব্র। এই যে এতক্ষণ পর বউয়ের থেকে জানি না শুনল, তবুও রেগে গেল না। এত ধৈর্য তীব্রর আদৌ কখনো ছিল বলে মনে হয় না। তীব্র আবারও গলার স্বর নরম করে বলল, কাঁদছেন কেন? কপালে বেশি পেন হচ্ছে? তীব্রর এমন আদুরে গলায় বলা কথা শুনে হৃদি দুকড়ে কেঁদে উঠল। তীব্র ধৈর্য ধরে অপেক্ষা করছে হৃদির কিছু বলার। 5 মিনিট পর হৃদি তা বলল, আপনি দয়া করে আপুকে বিয়ে করে নিন। রূপ আপু আপনাকে খুব ভালোবাসে, আর রূপ আপু একদম পরীর মতো সুন্দর। তীব্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো হৃদির দিকে, গম্ভীর মুখে বলল, এই জন্যই কি কাঁদছেন? হৃদি ফুপিয়ে ফুপিয়ে বলল, আমি আপনাদের কথা শুনেছি। আপনি বলেছেন আপনি আমাকে ভালোবাসেন না, তার মানে আপনি শুধু ভোগ করতে চান আমায়। আপনি খুব খারাপ, আমি থাকবো না আপনার সাথে। কথা শেষ করার আগে হৃদির চোখ উল্টে যাওয়ার উপক্রম। মুখটা মুহূর্তেই রক্ত লাল হয়ে উঠল। এই বুঝি প্রাণটা শেষ। হৃদি ছটফট করতে লাগলো, অথচ নিষ্ঠুর তীব্র তখনও শক্ত করে চেপে ধরে আছে হৃদির গলা। হৃদি ধীরে ছটফটানি কমাতেই ধাক্কা দিয়ে ফেলল বিছানায়। হৃদি জোরে জোরে শ্বাস নিতে চেয়েও পারছিল না। শ্বাস জোরে টানারও বিন্দুমাত্র শক্তি পাচ্ছে না। হাঁপানি রোগীর মতো হাঁ করে শ্বাস নিতেই তীব্র হামলে পড়ল ঠোঁট জোড়ার ওপর। হৃদির মনে হচ্ছে আজরাইল জান কবজ করতে এসেছে। শরীরে বিন্দুমাত্র শক্তি নেই। একেবারে শরীর ছেড়ে দেওয়ার আগ মুহূর্তে তীব্র ছাড়ে হৃদিকে। হৃদি নিস্তেজ হয়ে পড়ে রইল। কাটা ঠোঁট থেকে রক্ত চুইয়ে পড়ছে। তীব্র রাগ তখনও কমেনি। হুট করে হৃদিকে টেনে নিয়ে এলো নিজের কাছে। রাগে হিস হিসিয়ে ভয়ঙ্কর কণ্ঠে চেঁচিয়ে বলল, 2টা করার যোগ্যতা নেই তোর। তুই তীব্র চৌধুরী বউ হতে পারিস? তোর মতো মেয়েকে তীব্র চৌধুরী দু চোখে দেখাও জরুরি মনে করে না। তোর কালো শরীরে আমার পাও কোনোদিন স্পর্শ করবে না। আর তোকে কিনা আমি তীব্র চৌধুরী ভোগ করব? এই এই, তুই নিজেকে কি মনে করিস? হ্যাঁ বল, কি মনে করিস? আমার ধৈর্যের পরীক্ষা করছিলি? আমার ধৈর্য আছে তোর মনে হয়? ছ্যা, বালের মেয়ে মানুষ। এই এই, আজকের পর ঠিক এই মুহূর্তের পর যদি তোকে এই বাড়িতে দেখি, এরপর তোর অস্তিত্ব মিটিয়ে দেবো আমি। আজ এখন এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে সরে যাবে। তোকে এক মুহূর্তে এখানে সহ্য করবো না আমি। বলেই হৃদি তার হাত টান ধরে টেনে হিঁচড়ে বেড থেকে নামায়। শক্তিশালী তীব্রর সাথে হৃদি পা মিলাতে হিমশিম খেল। তীব্র ক্ষোভের বশে সিঁড়ি দিয়ে নামতেই নাজমা চৌধুরী ছুটে এলো। হৃদির বিধ্বস্ত আহত অবস্থা দেখে মুহূর্তেই থম মেরে দাঁড়ালো। কি করছিস তুই ওর সাথে? কোথায় নিয়ে যাচ্ছিস? তীব্র কোনো উত্তর না দিয়ে টেনে নিয়ে বাইরে গেল। লাবিব তীব্রর আগমনে স্থির হয়ে দাঁড়ালো। কিছু বোঝার আগে তীব্র বলল, একে নিয়ে রূপেশ মির্জার জেলে রেখে আসবে। ভুলে মুখে করবি না। আর যদি রাস্তায় মরে যায় তাহলে দাফন করে দিবি। আর তুই, তোর এই চেহারা ভুললে যদি আমার সামনে পড়ে তো তোর বাপ সহ তোকে একদম দাফন করবো। শোন, ওর বাপকে ভালো করে বুঝে আসবি। তীব্রর ভয়ঙ্কর চিৎকারে রুহু পর্যন্ত কেঁপে উঠল লাবিবের। তীব্র ঠিক প্রথম দিনের মতোই কথা শেষ করে হৃদিকে আবর্জনার মতো ছুঁড়ে ফেলল গাড়িতে। হৃদি নিভু নিভু চোখে দেখল তীব্রকে। আজ আর ভয় পেল না হৃদি, তবে কষ্ট হলো ভীষণ। বুকের ভেতর কেমন চিনচিনে ব্যথা টের পেল। এরপর সব অন্ধকার হয়ে আসলো ধরণী জুড়ে। মির্জা বাড়িতে চলছে তুমুল ঝগড়া। আমিনা বেগম রাগে ফুঁসে ফুঁসে উঠছে। রূপেশ মির্জার সাথে তুমুল ঝগড়া বাঁধিয়েছে। সে কিছুতেই হৃদিকে এই বাড়িতে থাকতে দিবে না। রূপেশ মির্জাও
হৃদিকে নষ্টা মেয়ে বলে আখ্যায়িত করেছেন। হৃদি এত কথা শুনেও নীরব হয়ে তার ঘরে আছে। লাবিব যতক্ষণ ছিল কেউ টু শব্দ পর্যন্ত করেনি, কিন্তু লাবিব আর গার্ড যেতেই আমিনা বেগম আর রূপেশ মির্জার তিক্ত কথা শুরু হয়েছে। যা নয় তাই বলেছে সবাই। এই নষ্ট মেয়েকে আমি কিন্তু ঘরে রাখবো না বলে দিলাম। বড় রোগ পোলা এসে তুইলে নিয়ে ভোগ কইরা রাইখে গেছে। রাখবো না আবার? কি আছে ওই কালো কুটির মধ্যে? অমন পোলা কি দেখে এই কালো কুটিরে রাখবো? তুমি ওকে বলে দাও আমার বাড়ি থেকে চলে যেতে। আমার মাই এখনো অবিবাহিত, এইটা মনে রাখুন লাগবে। আমিনা বেগমের শুদ্ধ অশুদ্ধ কথায় বিরক্ত হয়ে তাকালো রূপেশ মির্জা। তার চেহারায় চিন্তার ছাপ। এত ঘ্যান ঘ্যান করো কেন? থামো। আমিনা বেগম তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, আমি বললে তো তোমার ঘ্যান ঘ্যান লাগবেই। আজ আমি বলে দিচ্ছি, এই মেয়ে বাড়ি থেকে বের না হলে আমি জান দিয়ে দেব। জান দিবা তো বসে আছো কেন, দিয়ে দাও, আমার নাতিটা শান্তি পায়। শাশুড়ির কথায় আমিনা বেগম চওড়া গলায় বললেন, আমি মরলেই তো আপনাদের শান্তি। বলেই ফ্যাস ফ্যাস করে কেঁদে উঠল আমিনা বেগম। লতিফা বেগম আমিনার কথা তোয়াক্কা না করে এগিয়ে গেল হৃদির রুমের দিকে। মোলায়েম কণ্ঠে বললেন, ঋদু দরজা খোল। ঋদু, আমি তোকে এই বাড়ি থেকে নিয়ে যাব, বেরিয়ে আয়। আজ আর তোকে নিয়ে যেতে বাধা দিবে না, চলে আয়। দাদির কথা শোন ঋদু। ঋদু দাদু ভাই, দিদি ভাই, শোন আমার কথা, আমার কথা শোন রে। আয় রে ঋদু, এই নরক থেকে বেরিয়ে আয়। অনেকবার ডাকার কয়েক মিনিট পর হুট করেই ঘরের দরজা খুলে বের হলো হৃদি। হৃদিকে দেখেই লতিফা বেগম নাতিকে পরম মমতায় জড়িয়ে ধরলেন। হৃদির এক হাতে বড় একটা ব্যাগ, চোখ মুখ একদম শান্ত কঠিন। লতিফা বেগম দেরি না করে হৃদির হাত ধরে টেনে নিয়ে দরজার দিকে যায়। এত বড় একটা ব্যাগ দেখে আমিনা বেগম চেঁচিয়ে উঠল, এই তোমার মেয়ে আমার ঘর থেকে কি কি চুরি করেছে দেখো। এত বড় ব্যাগ, দেখি দেখি কি কি চুরি করছিস। কথাটা বলেই আমিনা বেগম ব্যাগে হাত দিতেই হৃদি খুব শান্তভাবে বলল, এতে তোমাদের কিছু নেই, শুধু আমার মায়ের জিনিস আছে। হৃদির শক্ত মুখের শান্ত কথা শুনে আমিনা বেগম কিছুটা অবাক হলেন। তবে লতিফা বেগম যাওয়ার আগে তাচ্ছিল্য হেসে রূপেশ মির্জার উদ্দেশ্যে বললেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না রূপেশ। যার জন্য তোর মতো জানোয়ারকে ছাড় দিল, সে আজ তোর বাড়ি থেকে বিদায় হচ্ছে। লতিফা বেগম হৃদির হাত শক্ত করে ধরে বের হয়ে আসলো। হৃদি রোবটের মতো লতিফা বেগমের সাথে পা মিলালো। লতিফা বেগম হৃদিকে নিয়ে বের হতেই সামনে এসে দাঁড়ালো এক পুরুষ অবয়ব। হৃদি নির্বিকার ভঙ্গিতে তাকালো মানুষটার দিকে। তুই ঠিক আছিস হৃদু? হৃদিতা কিছু বলল না, শুধু নির্বিকার ভঙ্গিতে মাথা নাড়ল। রায়হান ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে হৃদিতার ব্যাগ নিয়ে বের হয়ে এলো। রায়ান হৃদিতার বড় চাচার ছেলে, নিজের ছোট বোনের মতোই ভালোবাসে রায়ান হৃদিকে। অনেকবার হৃদিকে এই নরক থেকে নিয়ে যেতে চেয়েছে, পারেনি। হৃদি তার মায়ের স্মৃতি ছেড়ে আসতে চায়নি। আর না, আমেনা বেগম তাকে আসতে দিয়েছেন। বিনা বেতনে কাজের মেয়ে যে পেয়েছিল। আমাদের কথা শুনে আগে আসলে তোকে এই দিন দেখতে হতো না ঋদু। লতিফা বেগম নাতনির মুখের দিকে তাকিয়ে লম্বা একটা দীর্ঘশ্বাস ছাড়ল। বাসায় আসতেই দেখে বড় চাচা বারান্দায় হাঁটাহাঁটি করছেন। বিশাল বড় বাড়িটি একদম গ্রামের বাড়ির মতোই সুন্দর। পাকা বিশাল দোতলা বাড়িটি হৃদির দাদার। এখানেই নাকি সবার জন্ম। তবে বাড়িতে গুটি কয়েক কাজের লোক, বড় চাচা, বড় চাচি আর দাদি ছাড়া তেমন কেউ থাকে না। ছোট চাচা শহরে থাকে, আর তার বাপ, সে তো নিজের মতো আলিশান বাড়ি তৈরি করেছে। তবে সামান্য ব্যবসায়ী হয়ে এত কিছু কিভাবে সম্ভব, এটা নিয়েও অনেক কানাঘুষা শুনছে সে। হৃদিকে দেখেই ছুটে এলেন তিনি। রূপেশ তোর গায়ে হাত তুলেছে, কি করেছে বল? হৃদি মৃদু গলায় বলল, কিছু করেনি। এমন একটা শয়তান হয়েছে দিন দিন। জাগে, তুই আয় ভিতরে, একটু পরে ফজরের আজান দিবে, নামাজ পড়ে রেস্ট কর। হৃদি মাথা নাড়িয়ে চুপচাপ চলে গেল। এখানে সবার থাকার জন্য আলাদা আলাদা ঘর আছে। হৃদি চলে গেলে তার মায়ের শয়নকক্ষে। আগে দিয়া আর রূপেশ মির্জা এই রুমেই থাকতো বলতে রূপেশ মির্জা বেশি সময় বাইরে কাটাতো। তবে হৃদির জন্মের পর কখনো এখানে থাকা হয়নি বলতে রূপেশ মির্জা কখনো তাদেরকে এই বাড়িতে থাকতে দেয়নি। হৃদি ধীর পায়ে ঢুকলো রুমে।
রুমের দিকে একবার নজর বুলিয়ে মেঝেতেই ধপ করে বসে পড়ল। নিজেকে আর সামলাতে না পেরে ডুকরে কেঁদে উঠল। চিৎকার করে কাঁদতে গিয়েও মুখ চেপে ধরল। কেন এত কষ্ট হচ্ছে আমার? যখন আমাকে বের করে এমন ঘৃণার দৃষ্টি দেখলো, আমার হৃদয় ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল। কেন? কি করেছি আমি? ওই মানুষটার থেকে দূর হতেই এত শূন্যতা সৃষ্টি কেন হলো? কেন মনে হচ্ছে আমি ওই রাক্ষস মানুষটা ছাড়া একদম দম আটকে মরে যাব? কেন দাদি কেন আমাকে ওই বাড়ি থেকে চলে যেতে বললো? কিসের রাগ আমার উপর? কেন সবাই রূপাপুর করা কাজে আমাকে দায়ী করছে? আমি তো নিজের কানে শুনলাম তীব্র চৌধুরী আমায় ভালোবাসে না, বাসে না ভালো, তবে আমার মতো মেয়েকে শুধু ভোগ করার। আর ভাবতে পারল না রীতি। ডুকরে কেঁদে উঠল আবার। মনে পড়ল জ্ঞান ফেরার পরের ঘটনা। জ্ঞান ফেরার পর রূপের জন্য চিন্তা হচ্ছিল, তাই কোনো কিছু না ভেবে রূপালীর রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই রুমে ঢুকে তীরা চৌধুরী আর রাইফা চৌধুরী। রাইফা চৌধুরী হৃদির দিকে তেড়ে এসে বললেন, তুই আজকে এ বাড়ি থেকে বের হয়ে যাবি। তোর যা লাগবে, যত টাকা লাগবে তুই সব পাবি। এই নে, এখানে 10 লাখ টাকা আছে, আর এই নে চেক, ইচ্ছে মতো অ্যামাউন্ট বসিয়ে নিস। বলেই হৃদিকে দিকে টাকার বান্ডেল ছুঁড়ে মারে। হৃদি হকচকিয়ে তাকালো রাইফা চৌধুরীর দিকে। একবার টাকা তো একবার রাইফা চৌধুরীর দিকে তাকালো। আমি কিছু করিনি, বিশ্বাস করুন। আমি জানতাম না রূপাপু এমন কিছু করবে। তুই কি হ্যাঁ? আমার মেয়ে তোকে বোনের মতো ভালোবাসলো, আর তুই তার বদলে তার ভালোবাসার মানুষটিকে চিনে নিচ্ছিস? ছি, লজ্জা করে না তোর? করবে কিভাবে? মায়ের মতোই তো হয়েছিস, স্বার্থপর। এই মেয়ে, তুমি যদি মনে করো তীব্র তোমার প্রতি দুর্বল বা তোমাকে ভালোবাসে, তবে তুমি ভুল ভাবছো। তীব্র আমার সন্তান, আমি ওর মা। আমি তোমাকে বলছি, তীব্র কখনো তোমাকে ভালোবাসবে না। হয়তো তোমার শরীর ওকে টানছে, তাছাড়া কিছু না। পুরুষ মানুষ, বাড়িতে বউ নামক যদি আকর্ষণীয় শরীর থাকে, তবে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলছি। হৃদিতা তীরা চৌধুরীর কথায় একমত হতে পারল না। মন সাই দিল না তীরা চৌধুরীর কথায়। ভালো হয়তো বাসবে না, কিন্তু সম্মানটুকুও তীব্র কি তাকে করে না? করে, অবশ্যই করে। না হলে ওই বউ ডাকে আমার এমন অনুভূতি কেন হয়, যেন এই ডাকটা শুধু আমার জন্যই বরাদ্দ? তীরা চৌধুরী বললেন, শোনো মেয়ে, রূপের সাথে কারো তুলনা হয় না। রূপ একটা হুড়পড়ি। তাছাড়া সামনে বিরিয়ানি রেখে কেউ পান্তা ভাত খেতে যায় না। আমি তোমার ভালোর জন্যই বলছি, তুমি চলে যাও। যা লাগবে, যত টাকা লাগবে সব পাবে। শুধু আমার তীব্র জীবন থেকে চলে যাও। রূপালীর মা রাইফা চৌধুরী বলে উঠলেন, আগে বোঝাচ্ছেন ভাবি, ওই মেয়ে তার মায়ের মতোই স্বার্থপর। হৃদিতার চোখ ছলছল করছে। আর সহ্য করতে না পেরে দৌড়ে বের হয়ে গেল রুম থেকে। উদ্দেশ্য দাদির ঘর। দাদির কাছে গেলে দাদি নিশ্চয়ই তাকে ভুল বুঝবে না। দাদি তো সব জানে। হৃদি নাজমা চৌধুরীর ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। ঢুকতে গিয়েও থেমে গেল। ভেতর থেকে দাদির কথার আওয়াজ আসছে। তুমি কি বলতে চাইছো আরফিন? আমি বলতে চাইছি আম্মা, আপনি তীব্রর সাথে হৃদিতার বিয়ে দিয়ে ঠিক করেননি। আপনি জানতেন আম্মা, রূপ তীব্রকে কতটা ভালোবাসে। আমি তোমাকে আগেও বলছি তিশার ইচ্ছে ছিল। ওহ কামন, সে কোন সময়ের কথা বলছেন আপনি আম্মা? তিশা তীব্রর কাছে কি তুমি জানো আফরিন? হ্যাঁ আমি জানি, কিন্তু তীব্র কখনো ওই মেয়েকে নিয়ে সংসার করবে না। 2 দিন পর ওকে আর ভালো লাগবে না, তখন ছুঁড়ে ফেলবে। তীব্র সম্পর্কে এই ধারণা তোমার? আমি যা দেখছি তাই বলছি আম্মা। ওই মেয়েকে এই বাড়ি থেকে বের করে দিন আপনি। দিয়ার মেয়েকে আমি বের করে দিব? তুমি এই কথা বলছো আরফিন? হ্যাঁ আমি বলছি, যা ছিল সব অতীত। এখন আমার মেয়ে আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তোমার মনে হয় তীব্র ওকে যেতে দিবে? 2 দিন পর বের করে দিক, এর চাইতে ভালো নয় কি? অন্তত সম্মানটুকু ওর সাথে থাক। আর যদি ওই মেয়ে এই বাড়িতে থাকে, তবে আমি এই বাড়িতে থাকবো না আম্মা। আরফিন, আমাকে মাফ করবেন আম্মা। ঠিক আছে, আমি বলবো ওকে বের করে যেতে, বলবো চলে যেতে। খুশি এবার তুমি? মা মরা মেয়েটার সাথে সবাই খারাপ আচরণ করবে, তাই তো স্বাভাবিক। আরফিন চৌধুরী কিছু বললেন না। হৃদিতার প্রতি উনি যথেষ্ট কেয়ারফুল হলেও রূপালী যে ওনার প্রাণ, ওনার একমাত্র মেয়ে। হৃদি আর দাঁড়ালো না। শক্তিহীন পায়ে শুধুমাত্র হাঁটতে লাগলো। বুকের ভেতর কেমন যেন করছে। মনে হচ্ছে সব যেন শেষ হতে চলছে। ভাবনা যেন মুহূর্তের মধ্যে সত্য প্রমাণিত হলো।
শেষ হওয়ার কথা ভাবতে না ভাবতেই রূপালী আর তীব্রর কথা শুনে হৃদি আর পারল না সহ্য করতে। তীব্র আর রূপালীর পুরো কথাটাই শুনেছে হৃদি। তার কিশোরী নরম মন ভুলবশত ভেবেই বসল তীব্র তাকে ভোগ করতে চায়। তাই তো তখন ভোগের কথা বলেছিল, নিজের সম্মান নিয়ে চলে আসতে চেয়েছিল। কিন্তু ভোগ বলার পর তীব্রর আচরণ তাকে শারীরিকভাবে না, নির্মমভাবে আঘাত করেছে। হৃদি তো ভেবেছিল এখন সে ভালো থাকবে। তবে কিসের এই অস্থিরতা, কিসের এই শূন্যতা? কেন এত জ্বলছে ভেতরে? মনে হচ্ছে ভেতরটা পুড়ে যাচ্ছে। হৃদির কাছে এই অনুভূতি নতুন। হয়তো জানে না ভালোবাসা ম্যাজিকের মতো। ভালোবাসা ঔপন্যাসিক হলেও সত্য যে ভালোবাসা রয়ে সয়ে হয় না, হুট করেই হয়। হৃদির মনে তীব্র নাম গাঁথা থাকলেও অবুঝ সপ্তদোষী এখনও বুঝতে পারেনি সেই অনুভূতির নাম কি। কিন্তু ভুলটা ঠিকই বুঝেছে। এই ভুল দুজনকে কোন দিকে নিয়ে যাবে? দূরত্ব কমবে না বাড়বে, নাকি শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে সব? দিন গড়িয়ে মাস পার হয়েছে, সময় তার মতো ছুটে চলেছে। ব্যস্ত সময় পার করছে সবাই। সবার ব্যস্ততা নিজেকে নিয়ে হলেও কিছু কিছু মানুষের ব্যস্ততা হয় অন্যকে নিয়ে। আজ বিশাল মির্জাবাড়ির প্রাঙ্গণে আলোচনার সভা বসেছে। আলোচনার বিষয়বস্তু হলো গ্রামে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা প্রয়োজন। ফুলতলি গ্রামে চিকিৎসা ব্যবস্থা তেমন উন্নত নয়, তাই গ্রামের মানুষদের ছোটাছুটি করে শহরমুখী হওয়া লাগে। যদিও গ্রামে যোগ্য ডাক্তার আছে, কিন্তু আধুনিক যন্ত্রপাতি ছাড়া সঠিকভাবে চিকিৎসা সেবা প্রদান সম্ভব হচ্ছে না তাদের পক্ষে। তাই নতুনভাবে হাসপাতালের সংস্কার করা খুব জরুরি। স্বল্প আয়ের মানুষের জন্য বিশেষভাবে এই ব্যবস্থা গ্রহণ করা দরকার, কারণ তারা অধিক টাকা ব্যয় করে শহরে চিকিৎসা করতে যেতে পারে না, ফলে অসুখ বাঁধিয়ে রাখে। হৃদি তার বড় চাচা রওনক মির্জার বাল্যকালের বন্ধু ডক্টর মনসুর আলী বর্তমানে ফুলতলি গ্রামের হাসপাতালের পরিচালক বলা যায়। তিনি চান হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা উন্নত হোক, এতে জায়গা লাগবে আরও অধিক। তাই তো তিনি এসেছেন বাল্যকালের বন্ধু রওনক মির্জার কাছে। হসপিটালের পাশে অনেকখানি জমি আছে, যার বর্তমান মালিক রূপেশ মির্জা। তিনি চান জমিটা কিনতে, যাতে হাসপাতালের কাজ জলদি শুরু করতে পারেন। বন্ধুর প্রস্তাব ভালো লাগলো। জমির বিষয়টা নিয়ে বেশ চিন্তিত রওনক মির্জা। রূপেশ মির্জা জমি দিবে কিনা এই নিয়ে চিন্তা ওনার। রূপেশ মির্জা এখন ঠিক লাগামহীন ঘোড়ার মতো, যার লাগাম টানা ওনার সাধ্য না। বড় ভাইকে যার অপমান করতে এখন বেবেকে বাঁধে না, সে তার কথা শুনে জমি বিক্রি করবে, এটা সম্ভব না। আর এখানেই ওনার চিন্তা। মনসুর আলী রওনক মির্জার চিন্তিত মুখ দেখে কিছুটা আঁচ করতে পেরে বললেন, রওনক, আমি তোমাদের ব্যাপারে অল্প স্বল্প যা জানি তাতে তোর চিন্তার বিষয়টা আমি বুঝতে পারছি বন্ধু। রওনক মির্জা হতাশার নিঃশ্বাস ফেলে বললেন, আমার মনে হয় না ও আমার কথা শুনবে। আমার সাধ্য থাকলে তাকে না কখনো বলতাম না। ওই জায়গার মালিক আব্বা ছিল। এরপর আব্বা ওই জমি মৃত্যুর আগে রূপেশকে লিখে দেয়। মনসুর আলী জানতেন এমন কিছুই শুনতে হবে, তাই একটু গলা পরিষ্কার করে বললেন, কথা না শুনলে অন্য ব্যবস্থা আছে, কিন্তু সেই ব্যবস্থা যদি এই গ্রামে পা দেয় তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হবে। রওনক মির্জা কপাল কুঁচকে তাকালেন। মানে তুই হয়তো জানিস না, রূপেশ এখন গ্রামের চেয়ারম্যান। তাছাড়া বেশ নেতাদের সঙ্গে বৈঠক বৈঠক তার, সহজে কিন্তু ছাড়বে না। মনসুর আলী হাসলেন, আর তার হাসির দিকে তাকিয়ে আছে রওনক মির্জা। তিনি হাসির অর্থ বুঝতে ব্যর্থ হয়ে বললেন, সিরিয়াস সময়ে তোর হাসি পাচ্ছে? মনসুর আলী বন্ধুর চিন্তিত মুখ দেখে কিছু বলবেন, তার আগে ভেসে এলো মেয়েলিক চিকন কণ্ঠস্বর, হসপিটালের পাশের জমির মালিক আব্বু না চাচু। মনসুর আলী দৃষ্টি ঘুরিয়ে তাকালেন হৃদির দিকে। কালো একটা 3 পিস পরিহিত, মাথায় কাপড় দেওয়া হৃদির মায়াবী মুখখানা দেখে তিনি মিষ্টি হাসলেন। হৃদিকে চেনেন তিনি। হসপিটালের পাশেই কলেজে পড়ে মেয়েটি, সম্ভবত ইন্টারে পড়ে। এই তো কয়েকদিন আগে একটা বাচ্চা ছেলেকে হসপিটালে ভর্তি করিয়ে নিজের রক্ত দিয়ে তার জীবন বাঁচিয়েছে। শুধু কি বাচ্চার জীবন বাঁচিয়েছে? বাঁচিয়েছে পুরো একটা পরিবারের জীবন। সে বাচ্চা ছেলেটা আর কেউ না, ওনার মেয়ে মাহিরার ছেলে মাহির। রওনক মির্জা হৃদির কথায় অবাক হয়ে বললেন, কি বলছিস হৃদু? হৃদি হকচকিয়ে মাথা নিচু করে বলল,
ওই জমি সম্ভবত আমার নামে দেয়া। রওনক মির্জা অবাক হয়ে বললেন, তোর নামে? তুই কিভাবে জানিস? হৃদিতা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, আব্বার ছোট আমার কথা শুনেছিলাম আমি অনেক আগে। ওনারা হসপিটালের পাশের জমি সম্পর্কে কিছু বলছিলেন। আব্বা বলেছিল ওই জমির লিগ্যাল মালিক তিনি না, বরং আমি। রওনক মির্জা কিছু বলার আগেই রায়ান বড়দের কথা এতক্ষণ শুনে হৃদির কথার বিপরীতে বলল, ঠিক এই কারণে এই ঋতুকে আমরা যতবার নিয়ে আসতে চেয়েছি ওরা ঋতুকে আসতে দেয়নি জমির জন্য। ছি, মেজো চাচু এত নিচে নামতে পারে। তবে এখনই জানা যাবে এই জমির মালিককে। রওনক মির্জা রায়ানের কথায় অবাক হয়ে বলল। মানে? রায়ান পকেট থেকে ফোন ঘাটাঘাটি করে রওনক মির্জার দিকে তাকিয়ে বলল, চাচু, ওই মাটির দাগ নাম্বার মনে আছে তো? রওনক মির্জা মনে করার চেষ্টা করে বললেন, সম্ভবত 101। কয়েক মিনিটের মধ্যে রায়হান ফোনের স্ক্রিনে তাকিয়ে চোখ মুখ কুঁচকে বলল, এই জমির মালিক রোজিয়ান মির্জা, মানে দাদু। রিদি, তুই কি শিওর তোর বাপ এমন কিছুই বলেছিল? হৃদিতা হকচকিয়ে বলল, আমি এমনটাই শুনেছি, সত্যি বলছি ভাইয়া। মনসুর আলী হৃদির হকচকিয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, এই যে মিষ্টি মেয়ে। হৃদিতা এমন মিষ্টি মেয়ে সম্বোধনের ডাকে তাকালো মনসুর আলীর দিকে। মনসুর আলী হৃদিতার তাকানো দেখে বললেন, তুমি ঠিকটাই শুনেছ মিষ্টি মেয়ে। এবার সবাই অবাক হয়ে বলল, মানে? মনসুর আলী আবার গলা পরিষ্কার করে বললেন, তোমার বয়স কত? হৃদি মৃদু গলায় বলল, 17 চলছে। মনসুর আলী মিষ্টি হেসে বললেন, 18 এখনো হয়নি? তোমার ভোটার কার্ডও হয়নি? 18 বছর বয়সে ওই জমি তোমার নামে রেজিস্ট্রেশন হয়ে যাবে? হৃদি সহ সবাই অবাক হয়ে তাকালো মনসুর আলীর দিকে। রওনক মির্জা অবাক গলায় বললেন, তুই জানলি কিভাবে? তুই হয়তো ভুলে গেছিস, আমার বংশের সবাই ডাক্তার হলেও ছোট ছেলেটা হয়েছে একজন উকিল। এইসব কাজ তার কাছে কিছুই না। আগে আমার ওই জমির খুঁটিনাটি বিষয় সম্পর্কে ধারণা আছে। যদি রিদি তার 18 হওয়ার অপেক্ষা করি তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। তাছাড়া এখন ওর লিগাল গার্ডিয়ানে ওই জমির দেখভাল করে, যা রূপেশ মির্জা। তাই ঘুরে ফিরে মালিক রূপেশ মির্জাই হচ্ছে। রওনক মির্জা হতাশ হয়ে বললেন, তাহলে এখন? মনসুর আলী রওনক মির্জার দিকে তাকালেন। রওনক মির্জা বরাবরই সাদাসিধে একজন মানুষ। কলেজে কত কত মেয়ে ওনাকে প্রেম নিবেদন করত, আর সে মেয়েদের দেখলে এড়িয়ে চলত। সুদর্শন আর মেধাবী ছাত্র হিসাবে ছিল তার চর্চা। সেসব ভেবে মনসুর আলী মুচকি হাসলেন। তোর তাড়াতাড়ি ঘাবড়ানোর স্বভাব গেল না আর। রওনক মির্জা হকচকিয়ে গলা খাকারি দিলেন, আমতা আমতা করে বললেন, এখন কি করবি? মনসুর আলী একটু ভেবে বললেন, রিদিমা, তোমার কি জমিটা বিক্রি করতে সমস্যা আছে কোনো? হৃদি একটু চুপ থেকে বলল, আমার সাধ্য থাকলে জমিটা হসপিটালের তৈরি করার জন্য দিয়ে দিতাম আঙ্কেল, কিন্তু আব্বু। মনসুর আলী বললেন, মানে তোমার মত কি? চাইলে তুমি মত দিবে? হৃদি মনসুর আলীর দিকে তাকিয়ে বলল, হ্যাঁ অবশ্যই দিব। মনসুর আলী হাসলেন। লোকটা কথায় কথায় মুচকি হাসেন। লোকটা হাসি মুখে বললেন, তুমি কি আমাকে চিনতে পেরেছ? হৃদি মনসুর আলীর দিকে চেয়ে বলল, না। মনসুর আলী মনে করিয়ে দেওয়ার মতো করে বললেন, ওই যে তুমি মাহির নামক একজন ছেলের জীবন বাঁচালে। হৃদির মনে পড়ল 15-20 দিন আগের ঘটনা। সেদিন কলেজে লাস্ট ক্লাস হলো না, তাই কলেজ থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার জন্য দাঁড়াতেই 5-7 বছরের একটা বাচ্চা দৌড়ে এলো তার কাছে টাকা চাইতে। হৃদি তখন ব্যাগে টাকা খুঁজছিল। হঠাৎ কিছুর শব্দে সামনে তাকাতেই দেখে 4-5 বছরের একটা বাচ্চার নিথর দেহ পড়ে আছে রাস্তায়। হৃদি হতভম্ব হয়ে ছুটল সেদিকে। বাচ্চার মাথা থেকে তখন রক্ত চুইয়ে পড়ছে। হৃদি মাথায় পেঁচানো হিজাবটা খুলে ঝটপট চেপে ধরল বাচ্চাটার মাথায়। কারো অপেক্ষা না করে একটা রিকশায় বাচ্চাটিকে নিয়ে উঠে বসল। এই তো বড় রাস্তা পেরুলেই হাসপাতাল। হৃদির লম্বা চুলগুলো তখন খোপা খুলে পিঠটা ঢেকে গেছে, আর সামনের চুল তখন আঠালো রক্ত লেগে আছে। হৃদি বাচ্চাটাকে হসপিটালে নিয়ে ভর্তি করিয়ে দেয়। একটু পর একটা নার্স এসে বলে রক্ত লাগবে, ও পজিটিভ। হৃদি তাৎক্ষণিক বলে, আমার থেকে রক্ত নিন। একটা রোগীর অপারেশন শেষ করে বের হতেই নজরে আসে দূরে বসা একটা মেয়ের ওপর। দুর্বল শরীরে দেওয়ালে ঠেসে বসে আছে। মনসুর আলী মেয়েটার দিকে এগিয়ে যেতেই ছুটে আসে ওনার পিয়ে হাসিব। উত্তেজিত কণ্ঠে বলল,
স্যার, খুব খারাপ খবর। মনসুর আলীর ভ্রু কুঁচকে গেল। কি খবর? স্যার, মাহিরা ম্যাম ফোন করে কান্না করছিল। মাহিরকে নাকি পাওয়া যাচ্ছে না। হোয়াট? জি স্যার, মাহিরা ম্যামের সাথেই ছিল, কিন্তু গত ৪৫ মিনিট যাবৎ আর খুঁজে পাচ্ছেন না। সবাই খোঁজ করছে। বড় ম্যাম খবর শুনে জ্ঞান হারিয়ে ফেলেছেন। মনসুর আলীর দুনিয়া ঘুরে উঠল। তিনি হন্তদন্ত পায়ে সামনে এগোতেই সামনে বসা মেয়েটি বসা থেকে লুটিয়ে পড়ল ওনার সামনে। মনসুর আলী চিন্তিত মুখে মেয়েটাকে দেখলেন। মায়াবী মুখখানা দেখে পালস চেক করতেই একজন নার্স ছুটে এসে বলল, আমি বলেছিলাম উর্মি দুর্বল, তবুও রক্ত দিয়েছে। মনসুর আলীর রাগী গলায় বললেন, কি কারণে রক্ত নিয়েছেন আপনারা? জানেন না অসুস্থ অবস্থায় রক্ত নেওয়া যায় না? নার্সটি কাচুমাচু করে বলল, স্যার, আমরা মানাই করেছিলাম, কিন্তু বাচ্চাটা অনেক রক্ত ঝরেছে, তাই ইমার্জেন্সি রক্তের প্রয়োজন ছিল। আর ব্লাড ব্যাংকে পজিটিভ রক্ত অ্যাভেলেবেল ছিল না। মনসুর আলী ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বললেন, ওনাকে কেবিনে নিয়ে চলুন আর স্যালাইন দিন। জি স্যার, আসলে স্যার বাচ্চাটা মেয়েটার অ্যাক্সিডেন্ট অবস্থায় পেয়েছে, ও জানে না বাচ্চাটা কে। মনসুর আলী অবাক হলেন না। প্রতিদিন প্রায় এমন কেস আসে হসপিটালে। হাসিবকে উদ্দেশ্য করে বললেন, তুমি গিয়ে মাহিরের খোঁজ করো হাসিব। আমি এই সিচুয়েশনে কিভাবে যাই এটাও আমার দায়িত্ব। হাসিব অবাক হলো না। অনেক বছর ধরেই কাজ করছে মনসুর আলীর সাথে। লোকটা খুব দায়িত্বশীল, প্রতিটা কাজ করে দায়িত্বর সাথে। এই যে নাতি হারানোর ভয়ে তিনি ভেতরে অস্থির হয়েও দায়িত্ব পালনে পিছুপা হলেন না। হাসিব হসপিটাল থেকে বের হওয়ার উদ্দেশ্যে যেতেই হন্তদন্ত হয়ে ছুটে এলো মাহিরা। সাথে আছে ছোট ভাই মীর আলী। ততক্ষণে মনসুর আলী পরিস্থিতি দেখার জন্য কেবিনে প্রবেশ করতেই থমকে যান। সাদা শার্ট আর সাদা প্যান্ট পরিহিত, মাথায় ব্যান্ডেজ করা নিথর দেহটা দেখে আঁতকে উঠলেন। আনমনেই বের হলো, মাহির। নার্সটি এবার কাচুমাচু করে বলল, কি অবস্থায় গ্রহণ করতে হবে স্যার? বাচ্চারা তো নিখোঁজ। মনসুর আলী উত্তর না দিয়ে বসলেন নাতির শিউরে। মাথায় হাত বুলিয়ে পালস চেক করলেন। এরপর দীর্ঘশ্বাস ফেলে মুখ বাড়িয়ে চুমু দিলেন নাতির কপালে। নার্স মেয়েটি হতবাক হয়ে তাকিয়ে আছে মনসুর আলীর দিকে। অচেনা একটা বাচ্চাকে এভাবে কেউ আদর করে তার জানা ছিল না। তবুও তার কিছু বলার নেই। সে চুপচাপ দাঁড়িয়ে দেখতে লাগলো। মনসুর আলী নাতিকে পেয়ে দ্রুত কল করলেন মেয়ের নাম্বারে। ঠিক কয়েক মিনিটের মাথায় হন্তদন্ত হয়ে ছুটে এলো ডাক্তার মাহিরা সুলতানা। পিছে পিছে এলো মীর আলী। তারা ঘটনাস্থল থেকে ঘটনা জেনে এসেছিল হসপিটালে। মাহিরা সুলতানা ছেলেকে পেয়ে যেন আত্মা ফিরে পেল। ছেলের কপালে চুমু দিয়ে পাশে বসে রইলেন। চোখ থেকে তার অজোরে পানি পড়ছে। একমাত্র সন্তান তার। বাবা, মাহির এখন কেমন আছে? ছেলের কথায় মীর আলীর দিকে তাকালেন মনসুর আলী। এখন ভালো আছে, চিন্তার কোনো কারণ নেই। রক্ত পড়েছে অনেক, তবে ভাগ্যিস মেয়েটা ছিল। মীর আলী ভ্রু কুঁচকে বলল, কোন মেয়ে? কোথা থেকে এলো? মাহিরকে কিভাবে পেল? মনসুর আলী ছেলের দিকে বিরক্তি নিয়ে তাকালেন। বিরক্তকর কণ্ঠে বললেন, এটা তোমার আদালত নয় মীর, এমন জেরা করছো। মেয়েটা মাহিরকে হসপিটালে নিয়ে এসেছে আর নিজের কথা না ভেবে মাহিরকে রক্ত দিয়েছে। মেয়েটা দুর্বল, আমার সামনেই জ্ঞান হারিয়েছে, এখন রেস্ট করছে। মীর আলী গম্ভীর মুখে তাকালো মাহিরের দিকে। নিচুপ মাহিরকে দেখে দীর্ঘশ্বাস ফেলল মীর আলী। মাহির অধিক চঞ্চল, তাই তো মায়ের হাত থেকে ছুটে রাস্তায় চলে এসেছে। তবে আল্লাহর কাছে কোটি কোটি ধন্যবাদ, মাহির ঠিক আছে। এর মাঝেই নার্স রুমে ঢুকে মনসুর আলীর উদ্দেশ্যে বলল, স্যার, মেয়েটার জ্ঞান এখনো ফিরেনি। মনসুর আলী নার্সকে বললেন, মেয়েটার শরীর ভীষণ দুর্বল, তাই হয়তো জ্ঞান ফিরতে সময় লাগছে। আপনি যান, আমি আসছি। জি স্যার। মীরের প্রশ্নে মনসুর আলী বললেন, মাহিরের জীবন বাঁচানো মেয়েটা। মাহিরা সুলতানা ছেলের কপালে চুমু দিয়ে বাবার উদ্দেশ্যে বলল, বাবা, আমি মেয়েটার সাথে কথা বলতে চাই। আমার ছেলে জীবন বাঁচালো, তাকে ধন্যবাদ না দিয়ে কিভাবে থাকি? মনসুর আলী মৃদু হাসলেন। এর মাঝে আবারও নার্সটি ছুটে এসে বলল, স্যার, মেয়েটি জ্ঞান ফিরেছে। বলেই আর চোখে তাকালেন মীর আলীর দিকে। তার বাবার আসার কারণ হৃদি নয়, বরং মীর আলী। সুদর্শন মীর আলীকে দেখে হয়তো নার্সটির পছন্দ হয়েছে, হবে নাই বা কেন। যথেষ্ট সুন্দর আর সুদর্শন খ্যাতি অর্জন করা মীর। একজন উকিল হিসেবে গ্রামে তার ব্যাপক সুনাম। মীর ব্যাপারটা ধরতে পেরে
বেজায় বিরক্ত হলো। এভাবে টেপ টেপ করে তাকানোর কি আছে? অদ্ভুত। মীর বিরক্তির সহিত ফোনে স্ক্রল করতে করতে বের হলো ক্যাবিন থেকে। মাহিরা সুলতানা হৃদির জ্ঞান ফিরেছে শুনেই বের হয়ে গেছে হৃদির কাছে। হৃদির জ্ঞান ফিরতেই সে হকচকিয়ে তাকালো প্রথমে ঘড়ির দিকে। 3:40 তখন ঘড়িতে। তড়িঘড়ি করে উঠতেই মাহিরাত হন্তদন্ত পায়ে এগিয়ে এসে বলল, ওঠো না, তোমার শরীর খুব দুর্বল, সবই স্যালাইন শেষ হয়েছে। হৃদি হকচকিয়ে তাকালো অতি সুন্দরী এক রমণীর দিকে। মাহিরা এগিয়ে এসে হাত রাখলো হৃদির মাথায়, বিনয়ী স্বরে বলল, নাম কি তোমার? হৃদিতা মৃদু গলায় বলল, হৃদিতা। হৃদিতা, তোমাকে ধন্যবাদ দিলেও অনেক কম হবে। তুমি আজ আমার ছেলের জীবন বাঁচিয়েছো। তোমার এই উপকার আমি কোনো দিনও ভুলবো না। হৃদিতা বুঝতে পারলো যাকে আজ সে হসপিটালে ভর্তি করালো ইনি সেই বাচ্চার মা। এখানে ধন্যবাদ দেওয়ার কি আছে আপু, এটা আমার দায়িত্ব। আচ্ছা কি খাবে বলো, খিদে পেয়েছে নিশ্চয়ই। না আপু, আসলে অনেক দেরি হয়ে গেছে, আমায় যেতে হবে। বাসায় সবাই হয়তো খুব চিন্তা করছে। কিন্তু আপু প্লিজ, আমি বাবুটাকে দেখেই চলে যাব। ঠিক আছে, তবে তোমাকে বাসায় কিন্তু আমাদের গাড়ি দিয়ে আসবে। না না আপু, আমি যেতে। কোনো কথা না, তুমি জানো না তুমি আজ কত বড় উপকার করেছো। এইটুকু তো করতে দাও, না করো না প্লিজ। হৃদি আর কিছু বলল না, মাথা নেড়ে সম্মতি দিল। বেডে হেলান দিয়ে চপচপ করে কিটক্যাট খেতে ব্যস্ত একটা বাচ্চার দিকে তাকালো হৃদি। মিষ্টি দেখতে একটা বাচ্চা। যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন রক্তে লাল হয়েছিল মুখখানা। হৃদি একটা ওড়না ব্যাগ থেকে নিয়ে ভালোভাবে শরীরে পেঁচিয়ে মাথায় দিয়েছে। হিজাবটা যেহেতু আর ব্যবহার করতে পারবে না, তাই একটা ওড়না কোনোমতে গায়ে দিয়েছে। হৃদিতা মিষ্টি হেসে গিয়ে বসলো মাহিরের পাশে। এখন কেমন আছো তুমি? ব্যথা কি বেশি করছে? একটু একটু ব্যথা করতে। মিষ্টি মেয়ে? মিষ্টি মেয়ে? হ্যাঁ, নান বলেছে তুমি মিষ্টি মেয়ে। হৃদিতা মৃদু হেসে বলল, তাই? আমি মিষ্টি হলে তুমি কিন্তু দুষ্টু ছেলে, আর কখনো করবে না এমন, ঠিক আছে? রাস্তায় আম্মুর হাত ছেড়ে দৌড়াবে না একদম। এইসব তো দুষ্টু ছেলেরা করে, তুমি তো মিষ্টি ছেলে, তাই আর কখনো এমন করবে না, ওকে? ঠিক আছে মিষ্টি। হেই চ্যাম্প, দিস ইজ ফর। বলে কেবিনে ঢুকতে ঢুকতে হৃদির দিকে তাকালো মীর। মাথায় ওড়না দেওয়া স্নিগ্ধ শ্যামল মুখটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। মাহিরা সুলতানা মীরকে দেখে বলল, কোথায় ছিলি তুই? আর ওকে এখনই চকলেট কিনে দিয়েছিস? হৃদিতা ও আমার ভাই মীর আলী। মীর, ওর নাম হৃদিতা। মীর আওড়ালো, হৃদিতা। হৃদিতা স্বাভাবিক দৃষ্টিতে মীরের দিকে তাকিয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম ভাইয়া। মীর ফট করেই বলল, আমি তোমার কোন জন্মের ভাই লাগি? হৃদি ঘাবড়ে গিয়ে হকচকিয়ে তাকালো। স্বাভাবিক একটা কথার এমন উত্তর আশা করেনি হৃদিতা। মাহিরা নিজেও ভাইয়ের একরোখা ব্যবহারে বিরক্ত হলো। মীর। মীর আলী চরম বিরক্তি নিয়ে শুধালো, মীর কি আপু? যা সত্যি তাই বললাম। মাহিরা ভাইয়ের ব্যবহারে অবাক হলেও পরিস্থিতি সামলাতে বলল, হৃদিতা বাসায় যাবে, ড্রাইভারকে ওকে ওর বাসায় দিয়ে আসতে বল। পারবো না, ড্রাইভার নাই। নাই মানে? মানে আমি কাজে পাঠিয়েছি ড্রাইভারকে। মাহিরা অবাক হয়ে বলল, তুই? তোর কি কাজ? তুই আবার কবে থেকে ড্রাইভারকে দিয়ে কাজ করাচ্ছিস? মীরের সোজা সবটা জবাব, আজ থেকে। মাহিরা সুলতানা ভাইয়ের ঠেটা কথায় বিরক্ত হয়ে বলল, আমি হৃদিকে বাসায় দিয়ে আসছি, তুই মাহিরের পাশে এসে বস। আমার কাজ আছে আপি। মাহিরা সুলতানা কিছু বলার আগে হৃদিতা বলল, আপু থাক না হয়, আমি একাই চলে যেতে পারবো। এই পিচ্ছি মেয়ে, তোমাকে একা ছেড়ে পরে আমরা কেস খাই নাকি? মীরের কথায় হৃদি আবারও হতবাক হয়ে তাকালো। মীর সেদিকে তোয়াক্কা না করে বলল, আমি দিয়ে আসছি তোমাকে বাসায়, শুধু তুমি আমার চানকে বাঁচিয়েছো তাই। হৃদিতা এবার ফোঁস করে উঠল, আপনার কাছে কোনো সাহায্য চাইনি, আমি একাই যেতে পারবো। আমি অযথা আপনার সময় কেন নষ্ট করছেন? মীর হৃদির রাগে ফুলে ওঠা মুখখানা দেখে বলল, সাহায্য চাইতে নেই মেয়ে, কিন্তু সাহায্য করতে হয়। চলো চলো, আমার আবার অনেক কাজ আছে। হৃদিতার রেগে কিছু বলার আগেই মাহিরা বলল, হৃদি, তুমি মীরের সাথে যাও, প্রায় সন্ধ্যা ঘনিয়ে এলো। অতি ভদ্র হৃদি মাহিরার মুখের ওপর না বলতে পারল না, মাথা নেড়ে সম্মতি দিল।
কিন্তু মনে মনে চরম বিরক্ত হলো। অদ্ভুত মানুষ। রিদিতা মাহিরকে আদর করে বেরিয়ে এলো কেবিন রুম থেকে। করিডোর ধরে এগিয়ে যেতেই দাঁড়িয়ে গেল একটা শব্দ শুনে। বউ, এই বউ শুনেন। রিদি থমকে দাঁড়ালো। হুট করেই বুকের ভেতরটা যেন লাফাতে শুরু করলো। রিদি ধীরে ঘাড় ঘুরিয়ে দেখলো একজোড়া দম্পতি, লুঙ্গি পরিহিত, কালো হ্যাংলা পাতলা একটা ছেলে একটা মেয়ের পেছনে ছুটছে। মেয়েটির পেট খানিকটা উঁচু। ছেলেটি মেয়েটিকে থামাতে চাইছে, তাই ডাকছে, আরে বউ শোনো বউ। মেয়েটি এমন ডাকে থামল, কটমট দৃষ্টিতে তাকিয়ে পড়ল। এইভাবে জনসম্মুখে বউ ডাকো কে? মানুষ কি কইব বউ পাগলা? ছেলেটি ঝকঝকে সাদা দাঁত বের করে চমৎকার হেসে বলল, কইলে কইলো, তাতে আমার কি? মেয়েটি মুখ ঝামটা মেরে বলল, আমার কি, সরো তো। এত ভালোবাসা শাশুড়ি থাকলে তো আর দেখাও না, তখন চুন থেকে পান খসলেই লাঠি ধরো। সরো সরো, নেহাত আমার বাচ্চার জন্যই তোমার সংসার করছি, নয়তো আমি জমেলা তোমার সংসার করতাম না। আরে বউ রাগ করে না, আমার বয়স হয়েছে, তুমি বুঝবা না তো কেডাই বুঝবো কও? হয়েছে হয়েছে, সরো। ডাক্তার ম্যাডাম কি কইলো সেটা কও। ডাক্তার ম্যাডাম কইছে মা বাচ্চা দুইজনের আল্লাহর রহমতে ভালো আছে। চলো বউ, আজ তোমারে হাজির দোকানের ফুচকা খাওয়ামু। রাগ ছাড়ো বউ, ও আমার বউ, শোনা রাগ করে না। মেয়েটি এমন ঢং করা দেখে হেসে ফেলল। ছেলেটি মেয়েটির হাতে নিজের হাত দিয়ে ধরতেই মেয়েটি লজ্জায় মাথা নিচু করে পিলপিল করে স্বামীর পেছনে চলল। রিদি দেখল এতক্ষণ ধরে এক দম্পতির ভালোবাসা, তবে বউ ডাকটা কোথাও তো আঘাত করল। বুকের ভেতর আবারও সেই চিনচিনে ব্যথা জানান দিল, চাইলেও সবাইকে আর সব কিছু ভোলা সম্ভব নয়। কিছু কিছু মানুষ শত আঘাতের পরেও মনের কোণে জায়গা পেয়ে গেড়ে বসে, যেমন তীব্র। রিদি কি পেয়েছিল ওই মানুষটার কাছে? সেই তো শুরু থেকে তীব্রর প্রতি অসীম ভয়, তারপর হুট করে বউ বউ ডাক, রাক্ষসে মানুষটার হুট করে তার প্রতি সদয় হওয়া কেন যেন মেনে নিতে পারেনি রিদি। তাছাড়া তীব্র সম্পর্কে ওই বাড়িতে যা শুনেছে তাতে তীব্র আর ভালোবাসা যেন দুই মেরুর দুই প্রান্ত, যা কখনো মেশা সম্ভব নয়। তার ওপর রূপালীর মতো চোখ ঝলসে যাওয়া সুন্দরী সেই পুরুষকে ভালোবাসে। সেই মানুষটি কেন অমন সুন্দরী ছেড়ে তার মতো কাকতারুয়া পছন্দ করবে? এটা এই জীবনে আদৌ সম্ভব? তাছাড়া তীব্র কখনো বলেনি তাকে ভালোবাসে, বলেছে শুধু চাই। কি অদ্ভুত বিষয়, যে মানুষটা তাকে ভালোবাসে না, চায় না, সেই মানুষটির প্রতি হৃদির এত মায়া কেন? কেন ওই বউ ডাকটা মনে পড়লে মনে হয় আবারও শুনি? কেন ওই নিষ্ঠুর মানুষটাকে মনে করে কত রাত কেঁদে কেঁদে ভাসিয়েছে? তবে কি কবুলের জোরে এত মায়া? হৃদিতা ছোট্ট একটা নিঃশ্বাস ছাড়ল। সেদিনের পর ওই বাড়ি থেকে কেউ তার সাথে আর কোনো যোগাযোগ করেনি, হৃদিও করেনি, ওই বাড়ির কেউ না সে। তবে কেনই বা যোগাযোগ রাখবে সে? তাছাড়া তার এখন উদ্দেশ্য একটাই, তার মায়ের স্বপ্ন পূরণ করা, খুব পড়াশোনা করে নিজেকে স্বাবলম্বী করা। কতদিন আর বাবা নামক ঘরে, স্বামী নামক ঘরে, এখন চাচার বাসায় আশ্রিতা হয়ে থাকবে? আম্মুটা থাকলে তো তার মা মেয়ে খুব ভালো থাকতো। এই আম্মুটা তাকে একা করে চলে গেলেন পরপারে। এই যে হ্যালো মিস। হৃদি চমকে উঠে তাকালো মীরের দিকে। কি ম্যাম, ওইদিকে কি দেখছে? না মানে কিছু না। আর ইউ শিওর? জি চলুন, লেট হচ্ছে। হৃদি আর কথা না বাড়িয়ে হাঁটতে শুরু করলো। মীর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সেও পিছু পিছু গেল। ফুলতলি গ্রামের বাজার পেরিয়ে তখন গাড়ি চলছে পিচঢালা পথে। বাজার পেরিয়ে কিছুটা দূরেই মির্জাবাড়ি। চারদিকে তখন মাগরিবের আজান দিচ্ছে। হৃদি চিন্তিত মুখে বসে আছে, না জানি কি হচ্ছে বাড়িতে। কাছের জানালা দিয়ে বাইরে উকিঝুঁকি দিচ্ছে। এই মেয়ে, এভাবে মাথা বের করে উকি দিচ্ছ কেন? হৃদি টেনশনে বিরক্ত হয়ে বলল, আমার নাম হৃদিতা, আর উকি দিচ্ছি কারণ সামনেই মির্জা মেনশন। মীর ভ্রু কুঁচকে তাকালো। তুমি না বললে মির্জা বাড়ি, এখন আবার মেনশন হয়ে গেল? ভালোই তো ইংলিশ জানো। হৃদিতা বিরক্ত হয়ে বলল, মির্জা মেনশন আলাদা আর মির্জা বাড়ি আলাদা। মীর ব্যঙ্গ করে বলল, ও বড়লোকস। হৃদিতা হতাশ হয়ে আর কথা বাড়ালো না। কিছু দূরে যেতেই বাড়ি থেকে হট্টগোলের শব্দ শুনে হৃদির আত্মা শুকিয়ে এলো। রূপেশ মির্জার চেঁচামেচি শোনা যাচ্ছে। হৃদি ভয়ে শুকনো ঢোক গিলল।
গাড়ি এসে মির্জা বাড়ির সামনে থামতেই বিশাল হট্টগোল দেখা গেল, সাথে পুলিশও আছে। এবার হৃদির ভয় দ্বিগুণ হলো। এদিকে গাড়ির শব্দে সবাই তাকালো গেটের দিকে। হৃদি দুর্বল পায়ে গাড়ি থেকে নেমে বেরিয়ে এলো, সাথে নামলো মীর আলী। মীর তীক্ষ্ণ দৃষ্টিতে সবাইকে দেখে ঘুরে এসে দাঁড়ালো হৃদির পাশে। হৃদির পাশে এমন ছুটবুট পরা সুদর্শন মীরকে দেখে আমিনা বেগম চেঁচিয়ে উঠে বললেন, দেখছো রূপস, তোমার মেয়ের কাহিনী? আমরা তো ওর টেনশনে মরছিলাম, আর তোমার মেয়ে ভালোই ফুর্তি করতে গেছিল। হৃদি আমেনা বেগমের কথা তোয়াক্কা না করে দ্রুত পায়ে এগিয়ে এলো। লতিফা বেগম নাতনিকে দেখে ঝটপট বুকে জড়িয়ে ধরল। কই আসলি রিদু, দেখ তোর বাপে কি করতে আছে। হৃদি কিছু বলার আগে রূপেশ মির্জা বলল, কোথায় ছিলি? তোর চাচা তোরে কোথায় পাঠাইছিল? হৃদি শক্ত কণ্ঠে বলল, আজ এত খোঁজ নিচ্ছেন যে আব্বা? রূপেশ মির্জা হৃদির কথায় অবাক হলো। হৃদি কখনো তার মুখের ওপর কোনো কথা তো দূর, টু শব্দ পর্যন্ত করেনি। আজ মেয়ের সাহস দেখে অবাক হয়ে বললেন, তুই আমার মেয়ে, তোর খোঁজ নিব না? হৃদি তাচ্ছিল্য করে বলল, আমি আপনার মেয়ে বুঝি? রূপেশ মির্জা কিছু বলার আগেই আমেনা বেগম বললেন, হাই হাই হাই, দেখছো রূপেশ, এই বাড়িতে আইসে মুখে কেমন ক্ষয় ফুটছে। হৃদি বিরক্ত হলো। আজকাল তার বিরক্ত ভাবটা জলদি হানা দেয় মস্তিষ্কে। লতিফা বেগম চেঁচিয়ে বললেন, শয়তান পোলা একখান জন্মাইছে আমার পেটে, নিজের ভাইকে পুলিশে দেবার চায়। তুই নিখোঁজ ছিলি, তাই তোর বাপ পুলিশ নিয়ে আইছে। হৃদি রওনাফ মির্জার দিকে এগিয়ে গিয়ে বলল, সরি চাচু, আসলে আমি। বলে চাচুর হাতের দিকে তাকাতেই অবাক হয়ে গেল। হাতে হ্যান্ডকাপ পরানো চাচার দিকে তাকিয়ে চোখ ছলছল করে উঠল। হৃদি চেঁচিয়ে বলল, ইন্সপেক্টর, আমার চাচুর হাতের বাঁধন খুলে দিন। এটা সম্ভব না, ওনাকে আগে থানায় নিয়ে যেতে হবে, তারপর আপনার বয়ান দিয়ে ওনাকে ছাড়বেন। কেন? আপনার বাবা ওনার নামে এফআইআর দায়ের করেছে, আপনারা নিখোঁজ হওয়ার পেছনে উনিই দায়ী। আর আপনারা যাচাই বাছাই না করে চাচুকে ধরে রেখেছেন। পুলিশের কাজ এখন কি যাচাই বাছাই না করেই গ্রেফতার করা? আমাকে আইন শেখাতে আসবেন না। আপনাদের আইন? এদেশের আইন তো টাকার কাছে বিক্রি হয়ে যায়। কত টাকা দিয়েছে রূপেশ মির্জা আমার চাচুর সম্মান নষ্ট করার জন্য? রূপেশ মির্জা আজকের হৃদির ব্যবহারে ক্ষণে ক্ষণে অবাক হচ্ছেন। হৃদি এবার সোজা রূপেশ মির্জার দিকে আঙ্গুল তুলে বলল, সোজাসুজি ওনাদের বলুন চাচুকে ছেড়ে দিতে এক্ষুনি। রূপেশ মির্জা মেয়ের ব্যবহারে অবাক হয়ে রেগে গিয়ে বললেন, তুই আমাকে হুমকি দিচ্ছিস? হৃদিও রেগে বলল, যেটা ইচ্ছা ভাবুন, আগে চাচুকে ছাড়তে বলুন, নয়তো কি? নয়তো আমিও এফআইআর দায়ের করব। আমার নিখোঁজের পেছনে দায়ী রূপেশ মির্জা। রূপেশ মির্জা কটমট করে বলল, তোর এখনো 18 হয়নি, এই কেস ফাইল হবে না, তাছাড়া তোর গার্জিয়ান আমি। হৃদি রেগে বলল, আমার গার্ডিয়ান বর্তমানে আর আপনি না, আমার গার্ডিয়ান তীব্র। আমাকে আইনের আওতায় আসতে বাধ্য করবে না, ফল কিন্তু ভালো হবে না। ছেড়ে দিতে বলুন আপনার কোনো গোলামদের, আমার চাচুকে ছেড়ে দিতে বলুন। রূপেশ মির্জা রেগে গিয়ে বললেন, খুব সাহস বেড়েছে তাই না? তোকে আজ আমি। বলে থাপ্পড় মারতেই হাত ওঠাতেই একটা শক্ত হাত ওনার হাত ধরে ফেলে। মেয়েদের গায়ে হাত তোলাটা আমার পছন্দ না, বাধ্য হয়ে হাতটা ধরেছি। মীরের কথায় এবার সবাই তাকালো মীরের দিকে। মীর হাত ছেড়ে সোজা ইন্সপেক্টরের সামনে গিয়ে দাঁড়ালো। প্যান্টের পকেট থেকে একটা কার্ড বের করে সেটা দেখাতেই ইন্সপেক্টর মাহফুজুর শুকনো ঢোক গিলল, ওনার হাতের হ্যান্ডকাফ খুলে দিন। সাথে সাথে ইন্সপেক্টর মাহফুজুর রওনাক মির্জার হাতের হ্যান্ডকাফ খুলে দিলেন। সবাই বেশ অবাক হয়ে তাকালো। কি এমন দেখালো মীর? মীর এবার রূপেশ মির্জার মুখোমুখি দাঁড়িয়ে বলল, মেয়ে আল্লাহর রহমত, আর আজ আপনার মেয়ে আমাদের জন্য বিশেষ রহমত। হৃদি অবাক হয়ে তাকিয়ে আছে মীরের দিকে। মীর রূপেশ মির্জা থেকে সরে অবলীলায় হৃদির হাতটা ধরে রওনাক মির্জার দিকে বাড়িয়ে দিল। রওনাক মির্জা অবাক হয়ে দেখল সবটা। মীর রওনাক মির্জার দিকে হৃদিকে এগিয়ে দিয়ে সবটা খুলে বলল, খুব সাহসী আপনাদের মেয়ে আঙ্কেল, আজ ওর জন্য আমার বোনটা বেঁচে গেল। হয়তো মাহিরের কিছু হলে আপুকে বাঁচানো সম্ভব হতো না। আর আমাদের বাড়িতে মেয়ে মানেই রহমত, অধিক ভালোবাসি বোনকে আমরা। আপনাদের এই উপকার আমরা সবসময় মনে রাখবো। আজ আসি তাহলে, এটা আমার কার্ড, যে কোনো প্রয়োজনে আমাকে কল করবেন। বলে হৃদিতার দিকে কিছুক্ষণ তাকিয়ে মীর বেরিয়ে গেল। মীরের পেছনে পেছনে পুলিশও চলে গেলেন।
আজকে অনেক বছর পর মায়ের বিশাল সুটকেস খুলে বসেছে রিদি। ছোটবেলায় মা দিয়া বলতেন, এই যে আমার আম্মাজান, আপনি যখন বড় হবেন তখন এই সুটকেসে যা আছে তার সবটাই হবে আপনার। ছোট রিদি মনে করতো এর মধ্যে হয়তো অনেক খেলনা বা চকলেট আছে, তাই তো সব সময় মায়ের কাছে বায়না করতো এটা খুলে দেওয়ার জন্য, ভেতরে কি কি আছে সে দেখবে। কিন্তু তার মা বিনিময়ে হেসে বলতো, আমার মা, আগে বড় হন আপনি, যখন সব বুঝতে ও জানতে শিখবেন তখন না হয় এর মধ্যকার সব কিছু তোমার হবে। আমার ছোট মাটা আমার জীবন সম্পর্কে জানতে পারবে। আম্মা, আপনি তো এখন অনেক ছোট, আপনাকে ছেড়ে যেতে আমার ভীষণ কষ্ট হবে আম্মা। নারী ছেড়ে ধন আপনি আমার কত বছরের সাধনার ফল আপনি। রিদির ছোট্ট মুখখানা তখন ড্যাব ড্যাব করে মায়ের দিকে তাকিয়ে থাকতো। সে বুঝতে ব্যর্থ হতো মায়ের বলা কথা। কিন্তু ছোট্ট রিদু এই সুটকেস খোলা নিয়ে যখন জেদ করত, দিয়া আরও কথা বলতো। কিন্তু ছোট রিদি কি আর এসব মানত? সে জেদ করত ভীষণ। তখন দিয়া তাকে এটা ওটা বলে ভুলিয়ে দিত। এসব ভেবে চোখ ছলছল করে উঠল রিদির। রিদির জীবনে মাই ছিল সব। বাবা নামক মানুষটার কাছে মেয়ে হিসেবে থাকা ছিল অপরিচিতদের মতোই, যেন দূরের আত্মীয়। কিন্তু রিদি তারই রক্ত বহন করছে, তার বায়োলজিক্যাল ফাদার। হায় রে জীবন। রিদি চোখ মুছে দাদির দেওয়া চাবি দিয়ে সুটকেস খোলার চেষ্টা করে, কিন্তু পুরনো সুটকেসটা কেমন জং ধরা। রিদি আগে অনেকবার খুলতে চেষ্টা করেছে, কিন্তু তার কাছে এটার কোনো চাবি ছিল না। সে জানতো না চাবিটা তার দাদি লতিফা বেগমের কাছে ছিল। কাল হুট করেই সুটকেসের চাবিটা দিয়ে বললেন, তোর মায়ের আমানত ছিল এই চাবিটা, দিয়া বলেছিল সে যদি না থাকে তবে তার হৃদুর বড় হওয়ার পর চাকরি যেন তাকে দিয়েই। আমার সেদিন মনে হয়েছিল তুই বড় হয়েছিস, তোর বাপের অসৎ কাজের জন্য মুখের ওপর যোগ্য জবাব দিয়েছিস, তাই ভাবলাম এইবার এই আমানত তোকে বুঝিয়ে দেওয়া উচিত। রিদিতা তার দাদির কথায় প্রথমে অবাক হয়েছিল, পরক্ষণে আবার খুশি হয়ে যায়। বুঝে হওয়ার পর মায়ের সুটকেসটা খোলার চেষ্টা কম করেনি। তবে এটা সাধারণ সুটকেসের মতো না, একটু আলাদা টাইপ, পাসওয়ার্ড সেট করা। রিদি চাবি ঢুকিয়ে কিছুক্ষণ টানাটানি করতেই সুটকেস লক খুলে গেল। লক খুলে এবার বেরিয়ে এলো ছোট্ট একটা মেশিনের মতো কিছু। এখানে লেখা আছে 0 থেকে 9টা ডিজিট। রিদি চরম অবাক হলো। এটা কি তবে সাধারণ সুটকেস না? রিদি বুঝলো এখানে পাসওয়ার্ড দিতে হবে, কিন্তু এখানে আবার কোন পাসওয়ার্ড দিবে? এটা ভাবতেই দেখে সেই চাবির ওপর কয়েকটা ডিজিট লেখা। রিদির ডিজিট 5টা টাইপ করতেই লক খুলে যায়। রিদি হতবাক হয়ে তাকায়, এমন ব্যাগ সে এ জন্মে দেখেনি। মা এমন ব্যাগ পেল কোথায়? রিদি দীর্ঘশ্বাস ফেলে ওপরের কাপড় সরালো। সবার প্রথমে নজরে আসলো ছোট্ট ছোট্ট কয়েকটা জামা। হাতে ক্রুশের কাজ করা কয়েকটি জামা দেখে ভ্রু কুঁচকে তাকালো রিদি। প্যাকেট করা জামা খুলে চমকে উঠল, কি সুন্দর! ক্রুশ কাজের জামাটা একদম গোলাপ ফুলের মতো। রিদি ভীষণ অবাক হলো। জামাটা হয়তো 3 থেকে 6 মাসের বাচ্চার গায়ে হবে। মা আমার জন্য জামাগুলো কেন রেখেছে? এগুলো কার? রিদির ভাবনার মাঝেই জামার ভেতর থেকে একটা কাগজ পড়ল। হলুদ রঙের কাগজটা নিতেই বুঝলো কাগজটা অনেক পুরনো। ভাঁজ খুলতেই গুটি গুটি অক্ষরে কিছু লেখা রয়েছে। হাতের এত সুন্দর লেখা দেখে রিদি অবাক হলো। মায়ের হাতের লেখার ওপর গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা পানি। রিদি ঠোঁট ছোয়ালো লেখার ওপর, ছল ছলে চোখে পড়ল লেখাটুকু। কাঁদিস না মা, তুই যে আমার মা, মা কখনো কাঁদে না। রিদি তার চমকে উঠল। মা কি করে জানলো আমি কাঁদবো? আচ্ছা, মারা কি আগে থেকে সব বুঝতে পারে? রিদি চোখ মুছে আবারও পড়তে লাগলো। এই ড্রেসগুলো তোর ছোট্টবেলার, আমি খুব যত্ন করে নিজের হাতে বানিয়েছিলাম তোর জন্য, রেখে যাচ্ছি তোর মেয়ের জন্য। অবাক হচ্ছিস তাই না তোর মেয়ের কথা বলাতে? ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছায় সব হবে তোর। শক্ত করে জামাগুলো বুকে জড়িয়ে ধরে দুকড়ে কেঁদে উঠল রিদি। মা কেন নেই আমার পাশে? কেন আল্লাহ, তুমি কেন মাকে নিয়ে গেলে? রিদি তা কাঁদতে কাঁদতে জামাগুলো ভাঁজ করে রাখলো। পাশেই বড় একটা ফটো অ্যালবাম। রিদি অ্যালবাম খুলতেই দেখলো পুরো অ্যালবাম জুড়ে তার ছবি। একটা ছবিতে সে দাদুর কোলে বসে আছে, হাতে তার বিশাল সাইজের চকলেট।
সে ওটা সামলাতে ব্যস্ত। ছোট হাতে চকলেটখানা যেন ধরছে না, তবুও সে বুকের সাথে চেপে ধরে আছে। আর দাদু হাস্যজ্জ্বল মুখে তাকিয়ে আছে হৃদির দিকে। আরও একটা ছবিতে সে দাদির সাথে, দাদির হাতে কিছু খাচ্ছে, সম্ভবত পিঠা হবে। লাল টুকটুকে একটা টুপি মাথায়। হৃদি ভীষণ অবাক হলো। প্রতিটি ছবি তার খুব ইউনিক মোমেন্টে তোলা। যেমন সে দৌড়াচ্ছে, খেলছে, ফুল ছিঁড়ছে, পানির সাথে খেলছে, কখনো হাসছে, কখনো কাঁদছে, আবার কখনো মুখ ফুলিয়ে রেখেছে। দু একটা ছবি বাদে সবই শুধু তার ছবি। যেন কেউ খুব শখ করে যত্ন করে হৃদির প্রতিটি মুহূর্ত ক্যামেরা বন্দি করেছে। তবে আরও একটা ছবিতে সে বাবার কোলে বাবার চুল ধরে টানছে আর রূপেশ মির্জা হাসছে। হৃদি ছবিটা দেখে অবাক হয়ে চেয়ে রইল। সে কখনো বাবার স্পর্শ বা ভালোবাসা পেয়েছে বলে মনে হয়নি। আরও একটা ছবি যেখানে কথায় মোড়ানো একটা বাচ্চা কোলে, অপলোক সেই বাচ্চার দিকে তাকিয়ে আছে মিষ্টি একটা মেয়ে। মা মেয়ের প্রথম সাক্ষাৎ হয়তো। হৃদি যেন দেখল প্রতিটি জীবন্ত ছবি। প্রায় 60-70টার বেশি ছবি তো ছিল। এরপর এক কোণায় দেখল একটা বড় সাইজের ডায়েরি। হৃদি কৌতূহলী হয়ে ডায়েরিটা হাতে নিল। ডায়েরির নিচে কয়েকটা সুন্দর সুন্দর শাড়ি। হৃদি বের করলো শাড়িগুলা। শাড়ির নিচে পুরনো কাগজের চিরকুট, তাতে লেখা, মায়ের শাড়ি মেয়ে পরলে নাকি মেয়েরা বড় হয়ে যায়। আমার ঋতু কি পরবে মায়ের শাড়ি? হৃদিতা আবারও ডুকরে উঠল। সে অবশ্যই পরবে তার মায়ের শাড়ি। শাড়ির ঠিক নিচে একটা কাপড়ে আচ্ছাদিত কিছু একটা বের করে আনলো হৃদি। কাপড় সরাতেই একটা ফটো ফ্রেম বেরিয়ে এলো। রঙিন ফটোতে অনেক মানুষ দেখল হৃদি। অবাক হয়েই দেখল আভিজাত্য বাড়ির মতো মহল পিছনে। সেখানে চেয়ারে বসে আছে এক মধ্যবয়স্ক পুরুষ। পুরুষটির পাশে দাঁড়িয়ে আছে একজন রমণী। রমণীর পাশে অল্প বয়সী এক কন্যা। আর পুরুষটির কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছে দুষ্টু হাসিতে একটা কিশোরী মেয়ে। আর নিচে বসে আছে একটা গম্ভীর মুখ ছেলে। হৃদি খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। দুষ্টু হাসি মেয়েটাকে চিনে নিল হৃদি। মা, হ্যাঁ আমার মা। আর আর কাউকে তো চিনলাম না। আচ্ছা, এরা মায়ের পরিবার, মানে আমার নানু। হৃদি ভাবল, সে তো শুনেছে তার মায়ের কেউ নেই, বাবা মা কেউ নেই। তবে এই ছবি। হৃদি সাইডের জায়গা থেকে বের করলো একটা ফাইল, যেখানে রয়েছে কিছু কাগজপত্র। হৃদি সেসব দেখল না, তেমন করে রেখেই আবারও তাকালো ছবির দিকে। মায়ের কিশোরী বয়সের ছবির সাথে তার মিল শতাধিক। তপ্ত দুপুরে হৃদিতা বিরক্ত হয়ে কলেজের মাঠে বসে আছে। সামনে বসে তখন থেকেই দাঁত কেলিয়ে হাসছে নীর। নীরের হাসিতে হৃদির বিরক্তকর ভাবটা আরও বাড়ল। হৃদি কটমট করে বলল, হাসা বন্ধ কর। নীর তবুও হাসতে হাসতে বলল, বেচারার জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে ঋতু। হৃদিতা কটমট করে বলল, থামবি তুই? আচ্ছা ঋতু, তোর বিয়ের সাথে দেশ রসাতলে যাওয়ার সম্পর্ক হাসিব ভাই ব্যাখ্যা করলো না কেন? হৃদি বিরক্ত চোখে চেয়ে নীরের সামনে থেকে হাঁটা ধরল। এই মেয়ে এখন তাকে জ্বালিয়ে মারবে। অসহ্য। নীর হৃদিতার চলে যাওয়া দেখে হেসে ওর পিছু নিল। কিন্তু কিছুক্ষণ আগের ঘটনা মনে হতেই দমফাটা হাসি আসছে তার। নীর আর হৃদি ছোটবেলা থেকেই একসাথে পড়াশোনা করেছে। ছোটবেলা থেকেই দুজনে পাক্কা সখী। হৃদিদের বাড়ি ছেড়ে কিছুটা ভিতরে নীরাদের বাসা। বাবা মা ভাই নিয়ে তার পরিবার। নীরের বাবার সবজির ব্যবসা আছে। ফুলতলি গ্রামের বাজারে তার বাবার বড় সবজির দোকান। নীর হাস্যোজ্জ্বল একটা মেয়ে। সিরিয়াস মোমেন্টেও তার হাসা লাগে। নীরবের ছোট ভাই নীরব ক্লাস 8-এ পড়ে, আর সে হৃদির সাথে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে। যদিও হৃদির প্রথম বর্ষ শহরের কলেজে গেছে, এরপর ট্রান্সফার করে ফুলতলি গ্রামের কলেজে ভর্তি করেছে তার বড় চাচা। সকাল সকাল হৃদি কলেজে আসতেই ফুল হাতে নিয়ে কোথায় থেকে ছুটে আসে একজন ছেলে। এই যে চুলকন্যা কেশবতী, আমার ভালোবাসা গ্রহণ করুন। হৃদি বিরক্ত হয়ে তাকালো। কি সমস্যা আপনার ভাইয়া? ছেলেটা বিস্ময় প্রকাশ করে বলল, ভাইয়া? আরে ভাইয়া না, সাইয়া বলো। হৃদি এবার চরম বিরক্তি নিয়ে বলল, আপনাকে কতবার বলবো আমি বিবাহিত? আর আমি তোমাকে কতবার বলবো কেশবতী কন্যা, আমি তোমার এই মিথ্যা গ্রহণ করছি না। হৃদি তার চোখ মুখ কুঁচকে তাকালো। সে বিবাহিত। এখন কি এর সার্টিফিকেট নিয়ে তাকে ঘুরতে হবে?
নাকি পিছনে সাইনবোর্ড লাগাতে হবে সে বিবাহিত। হৃদি কিছু বলবে তার আগে ছুটে এলো নীর। আরে হাবিব ভাই, কি ব্যাপার? হাবিব ওরফে ছেলেটা কিছু বলার আগেই হৃদি বলল, এই নীর, তোর হাবিব ভাই বিশ্বাস করছে না আমি বিবাহিত। কাল থেকে আমার বাচ্চাটাকে আনতে হবে, বুঝলি? ছোট বাচ্চাটা আমার, ওকে তো আর প্যাকেট করে আনতে পারি না। নীর বিস্ময় নিয়ে বলল, বাচ্চা? হৃদিতা কটমট দৃষ্টিতে তাকালো। হ্যাঁ, আমার বাচ্চা। নীর হৃদিতার তাকানো দেখে জোরপূর্বক হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, বাচ্চা। তোমার বাচ্চা আছে কেশবতী কন্যা? হ্যাঁ আছে। দেখুন হাবিব ভাই, আপনি বড় চাচুর একজন স্টুডেন্ট, আর আমাকে আমার পড়াশোনার জন্য অনেক হেল্প করেছেন, তার জন্য অনেক ধন্যবাদ। কিন্তু প্লিজ এইসব বলে আমার অস্বস্তিতে ফেলবেন না, প্লিজ। হাসিব হৃদির কথায় তোয়াক্কা না করে আবারও বলল, তোমার বেবি আছে হৃদিতা? হৃদিতা তাকালো হাসিবের সহজ সরল মুখের দিকে। ছেলেটা খুব সাধারণ আর সহজ সরল। সেদিন মাহিরকে হসপিটালে ভর্তি করানোর সময় হৃদির খোলা চুল দেখে নাকি প্রেমে পড়েছে। হাসিবের ওই অদ্ভুতভাবে প্রেমে পড়া ব্যাপারটা সত্যি অদ্ভুত। হৃদিতা হাসিবের কথায় কিছু বলার আগেই হৃদিতা স্বাভাবিকভাবেই বলল, না নেই, কিন্তু আমি বিবাহিত, এটাই সত্যি হাসিব ভাই। হাসিব প্রতি উত্তরে হাসল। ভালোবাসো খুব, তাই না? হৃদি ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে বলল, হয়তো, হয়তো না। মান অভিমান চলছে বুঝি? হৃদিতা এবার হাসল। তীব্র নামক মানবটির সাথে তার আবার মান অভিমানের সম্পর্ক কখনো ছিল না, আর কখনো হবে না, শুধু নামমাত্র একটা সম্পর্ক। হাসিব আবারও বলল, তুমি খুব ভালো একটা মেয়ে হৃদিতা। আমি অনেক মেয়েই দেখেছি, তবে আজকাল কার ন্যাকা মেয়েদের মতো লাগেনি তোমায়। খুব সাধারণ মিষ্টি একটা মেয়ে। আমার আম্মা বরাবরই তোমার মতো মেয়েকে বৌমা করতে চায়, আর মায়ের পছন্দই আমার পছন্দ। তোমাকে আমার মায়ের পছন্দের তালিকায় গুলিয়ে ফেলেছি, আসলে সরি। তবে হ্যাঁ, তোমার স্বামী সন্তান আছে, এটা শুনে কিন্তু আমি হার্ট অ্যাটাক করতে করতে বেঁচেছি। বাপরে, দেশের কি অবস্থা! এইটুকু পিচ্চির নাকি স্বামী সন্তান। দেশ একদিন রসাতলে চলে যাবে, বুঝলে? হাসিবের এমন কথায় ফিক করে হেসে দিল নীর। হৃদি সামান্য হাসল। হাসিব বেশ রসিক বটে। আচ্ছা শোনো, ভাগ্যিস তুমি আমাকে পাত্তা দাওনি। আজকাল মেয়েদের মতো একটা রেখে একটা ধরার মতো হলে আমি কিন্তু তোমার মায়ার গভীরে ভাবে জড়িয়ে শোকাহত হয়ে দেবদাস হয়ে ঘুরতাম। নীর চট করেই বলল, আজকালকার মেয়ে বলতে কি বোঝাতে চাচ্ছেন হাসিব ভাই? হাসিব চট করেই উত্তর দিল, ওই যে তোমার বান্ধবী প্রিয়ার মতো। আমার বন্ধুটাকে কি ছ্যাঁকাটাই না খাওয়ালো। আহা, দুঃখ পেয়ে আমার বন্ধুটা ছেড়ে চলে গেল। নীর বিস্ময় নিয়ে বলল, মরল কবে? আহা, মেয়ে মানুষ। আরে আমার বোন মরেনি, কিন্তু দেশ ছেড়ে চলে গেছে। তা আপনিও বুঝি চলে যাবেন? হাসিব হাসল। হ্যাঁ, চলে যাব, তবে দেশ ছেড়ে না। আপাতত গ্রাম ছেড়ে শহরে যাব। কেন? হৃদির জন্য? হাসিব ভ্রু কুঁচকে বলল, এই মেয়ে, তুমি 2 লাইন বেশি বোঝো। আমার চাকরি হয়েছে, তাই মাকে নিয়ে শহরে যাব। মা ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নেই। তাই আজ শেষ চেষ্টা করে রাজি করানোর পরিকল্পনা ছিল, এরপর দেখা দেখি, তারপর বিয়ে। কিন্তু সব তো জলে গেল, ব্যাপার না। এই ঋতু, তুমি কি ঝড়াফু জানো নাকি? জানলে একটু দয়া করে দাও তো। আমার ভাগ্যে যেন তোমার মতো বধূ হয়। হৃদি হকচকিয়ে তাকালো, পরক্ষণেই মুচকি হেসে বলল, ইনশাল্লাহ আমার যে শতাধিক ভালো মেয়ে পাবেন আপনি হাসিব ভাই। আমিও দোয়া করি তোমাদের মান অভিমান সব মিটে যাক। হাসিবের কথায় হৃদিতা মলিন হাসল। হাসিটাও যেন আজকাল আর আসে না। শুধু কি আজকাল নাকি? প্রাণ খুলে সে কবে হেসেছিল ঠিক মনে নেই। মা মারা যাওয়ার পর থেকেই চঞ্চল হৃদি ধীরে ধীরে নিশ্চুপ হয়ে যায়। শুধু পরিস্থিতি মেনে আর মানিয়ে নিয়েই চলেছে তার জীবন।